ডেপুটেশন ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন সিপিএম কর্মীরা। ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো বিডিও অফিস চত্বরে। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরে। 100 দিনের কাজকে পুনরায় চালু সহ 200 দিন করতে হবে। ক্ষেত মজুরদের দৈনিক মজুরি 600 টাকা করতে হবে। বিএলআরও অফিসে ঘুষ নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। প্রকৃত গরিব মানুষদের ঘরের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবি সহ 6 দফা দাবিতে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে গঙ্গারামপুর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের নেতাকর্মীরা সোমবার বিকেলে মিছিল বের করে গঙ্গারামপুর চৌপতিতে অবস্থিত সিপিএম এর কার্যালয়। সেই কার্যালয় থেকে মিছিলটি বেরিয়ে বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি হাজির হয় গঙ্গারামপুর বিডিও অফিসের সামনে। সেখানে আগে থেকে মোতায়েন থাকা বিশাল পুলিশ বাহিনী ও সিভিক ভলেন্টিয়ার বিডিও অফিসের প্রবেশদ্বার বন্ধ করে রাখে। এতে ক্ষেত মজুর ইউনিয়ন ও সিপিএম নেতাকর্মীরা বিডিও অফিসের ভিতরে প্রবেশ করতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। শুরু হয় হট্টগোল। এমনকি পুলিশ ও সিপিএম নেতাকর্মীদের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তিও শুরু হয়। এতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শেষে সংগঠনের 7 জন প্রতিনিধিকে বিডিও অফিসে প্রবেশ করতে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিএমের জেলা সম্পাদক নন্দলাল হাজরা, সিপিএম নেতা অচিন্ত চক্রবর্তী, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার, সংগঠনের জেলা সম্পাদক সুবীর কুমার দাস। সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন গঙ্গারামপুর থানা কমিটির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি এই থানা এলাকায় এই বিডিও অফিসের সঙ্গে পাশাপাশি দুটো অফিস, ইলেকট্রিক অফিস, বিডিও অফিস এবং আমাদের বিএলও সাহেবের অফিস, এখানে আমরা দেখতে পাচ্ছি গরিব মানুষরা রেকর্ড করতে আসছে। সেখানে তাদেরকে সরাসরি রেকর্ডের কাগজ জমা নেওয়া হচ্ছে না, মেমোরির দ্বারা নেওয়ার একটা ব্যবস্থা করেছেন বিএলও সাহেবের অফিসের সমস্ত যারা কর্মচারী আছেন তারা। সেখানে লক্ষ্য করছি আমরা যে আজকে অনেক টাকা তারা কৃষকদের কাছ থেকে নিয়ে রেকর্ডের ব্যবস্থা করছে। আদিবাসী সম্প্রদায়ের জমি 14C দ্বারা সেখানে সরলীকরণ করছে, তারা আটকে রেখে দিয়ে অন্য মাধ্যমে টাকা নিয়ে সেগুলো রেকর্ড করবার চেষ্টা করছে। 100 দিনের কাজ বন্ধ আছে, 100 দিনের কাজ 200 দিন করতে হবে, মজুরি 600 টাকা করতে হবে, বয়স্কদের ভাতা 6000 টাকা করতে হবে। এবং আমরা লক্ষ্য করছি আমাদের এলাকায় অনেক গরিব মানুষ ভেজ জমির মধ্যে বাড়ি করে আছে, কিন্তু রাজনৈতিক তারা সরকারি আবাসন পাচ্ছে না এবং সরকারি যে কৃষক বন্ধু বা অ্যাক্সিডেন্ট বেনিফিট সেগুলো পাচ্ছে না। এগুলো আজকে সরকারি কর্মচারীদের তত্ত্বাবধানের অভাবে আজকে সাধারণ গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। তার জন্য আজকে বিএলও সাহেব এবং বিডিও সাহেবের কাছে আমরা বললাম যে যদি এগুলো আপনারা গভীর এবং আন্তরিকতার সঙ্গে যদি এই কাজগুলো না থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে কিন্তু যেতে পারব। ঠিক, আপনার নামটা বলুন। আমার নাম সুবীর কুমার দাস, আমি ক্ষেত মজুর ইউনিয়নের জেলা সম্পাদক। আচ্ছা, কথা দেবেই মমতা ব্যানার্জি তো বাধা দেওয়ার কাজটাই সবসময় করে রেখেছে। পঞ্চায়েতের সময় মানুষকে ভয় দেখিয়ে, অন্যান্য সময় মানুষকে ভয় দেখিয়ে, এবং পুলিশ প্রশাসনেরও ভয় আছে। পুলিশ প্রশাসন তো মমতা ব্যানার্জির আজকে দলদাস হয়ে গেছে। তারা তো তাদের নিজের মেরুদণ্ড এবং শক্তি সেটা নেই, সেই জন্য ভয় পাচ্ছে যে তারা হয়তো অফিসে ঢুকে কিছু করে ফেলতে পারে। করাটা তো স্বাভাবিক ব্যাপার। আজকে যে অন্যায়, অত্যাচার, দুর্নীতি যেভাবে বাসা বেঁধেছে এটা তো মানুষ আর সহ্য করতে পারছে না। তার জন্যই তারা ভয় পেয়েছিল, সেই জন্য তারা বাধা দিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে ক্যারিব্যাগ মুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক প্রচার ও ধরপাকড় কর্মসূচি। মঙ্গলবার বিকেলে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বোচাডাঙ্গা অঞ্চলের চন্দইল হাট এলাকায় সিঙ্গেল ইউজ ক্যারিব্যাগ ব্যবহার না করে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করতে এই বিষয়ের উপরে সচেতনতামূলক প্রচার ও র্যালি করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায়, যুগ্ম বিডিও সন্দীপন দে, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনু বর্মন সহ স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীরা। এদিন বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের সচেতন করা হয়, পাশাপাশি পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবসায়ীদের তুলে দেওয়া হয়। আগামীতে তারা যাতে সিঙ্গেল ইউজ ক্যারিব্যাগ না ব্যবহার করে তার আর্জিও করা হয়। সিঙ্গেল ইউজ ক্যারিব্যাগ ব্যবহার করা হলে প্রশাসনিক স্তরে যেভাবে নির্দেশ দিবে সেই অনুসারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজ্য সরকারের নির্দেশে আমরা বিডিও সাহেবের উদ্যোগে বোচাডাঙ্গা অঞ্চল থেকে আজকে আমরা চান্দোল মার্কেটে আমরা এই প্লাস্টিক বর্জন একটা র্যালি সঙ্গে সচেতন শিবির করলাম, যেখানে মানুষদের এখানে দোকানে যারা দোকান পাচার আছে সবাইকে সচেতন করলাম যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা তারা ব্যবহার না করে।
আমরা একটা স্যাম্পল অনুযায়ী তাদেরকে একটা দিলাম যে সেই টাইপের প্লাস্টিকটা যেন তারা বা ব্যাগটা তারা যেন ব্যবহার করে। পরবর্তীতে নালে সরকারি যা নিয়ম নীতি আছে সেই অনুযায়ী তাদের পদক্ষেপ নেওয়া হবে। যাই হোক, এটা আস্তে আস্তে মানুষদেরকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পের মধ্যে আনে মানুষকে সচেতন করতে হবে যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার না করে। বিভিন্ন দোকানে দেখা গেল সচেতনতামূলক প্রচার, কী কারণে? আমরা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের নির্দেশে সারা রাজ্যে একটা ক্যাম্পেইন চলছে প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করানো। সেই লক্ষ্যে আমরা আজকে চান্দল হাটে এসে ওই প্রচার অভিযান চালালাম যাতে সবাই সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বন্ধ করে এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করে পরিবেশ বান্ধব যে ব্যাগ বা ক্যারি ব্যাগ আছে যেগুলো সেগুলো ইউজ করে যাতে পরিবেশকে সুন্দরভাবে তৈরি করা যায়। শিলিগুড়ি পূর্ণিকমের একাধিক ওয়ার্ডে বন্ধ পানীয় জল সরবরাহ, সমস্যায় শহরবাসী। জানা গিয়েছে রবিবার রাত থেকেই পূর্ণিকমের একাধিক ওয়ার্ডে বন্ধ রয়েছে পানীয় জল সরবরাহ। তবে জলের সমস্যা সমাধানে পূর্ণিকমের পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে জলের ট্যাঙ্কার দেওয়া হয়েছে। শহরবাসীর অভিযোগ, মাঝে মধ্যেই ওয়ার্ডে জলের সমস্যা দেখা দেয়। এর আগে জল বন্ধ থাকবে সে বিষয় আগে থেকেই বিজ্ঞপ্তি বা মাইকিং করে জানিয়ে দেওয়া হতো, কিন্তু এবারে কিছু জানানো হয়নি, যে কারণে ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। এই জলের সমস্যা দাদা, জল ছাড়া কি চলে বলেন? খাওয়ার জল নাই, কাজ করার জল তো দূরের কথা, খাওয়ার জলই নেই। প্রতিদিনই জল থাকে, 11টা থেকে জল চলে যায়, বিকাল 4টার সময় একটু আসে, আবার 7টার থেকে জল চলে যায়। আর কালকে এই যে 11টার সময় জল গেছে আর সারাদিন রাত্রে জলই আসেনি, আজকে পর্যন্ত জল আসেনি। এই তো সমস্যা। আর জলের সমস্যা আজকে 3 মাস থেকেই হচ্ছে, কখনো ভালো আসে আবার কখনো আসেই না জল, এটাই তো চলছে। না কিছুই জানানো হয়নি আমাদের যে কালকে থেকে যে জলটা একেবারেই বন্ধ থাকবে, আমাদের কোনো আগাম জানানো হয়নি, যার জন্য আমরা জল স্টকেই রাখিনি। সমস্যা হলো যে কালকে সকাল অবধি জল ছিল, 10টা অবধি জলটা ভালোই ছিল আমাদের, আর 10টার পরের থেকে যে বন্ধ হয়েছে আর আসেনি। সেরকম কোনো কিছু অ্যানাউন্সমেন্ট বা কিচ্ছু বলেনি আমাদেরকে কালকে, ঠিক আছে। হট করে জলটা বন্ধ করে দিল। এবার আমরা জানি যে 10টার সময় অনেক সময় চলে গেলে 4টার সময় আবার রিটার্ন আসে, কালকে একদমই আসেনি, আর আজকেও তো এখন অবধি আসেনি। দেখতেই পাচ্ছেন যে আমরা সবাই এখানে জল নিচ্ছি, প্রত্যেকটি টাইম কলের জলের ব্যবহার করি, মানে ওই জলের উপরে আমাদের নির্ভরশীল। এটা মানে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ডভাবে অসুবিধা হচ্ছে। অ্যানাউন্সমেন্ট করছিলাম, আমরা স্টকে রেখেছিলাম, খাবার জল কিনে খেয়েছিলাম, কারণ যেহেতু জলের অনেক সমস্যা ছিল। আসছে যেহেতু আজকে বলা হয়েছে, এর আগে আসছে কিনা আমি বলতে পারলাম না সঠিক। আমাদের তো একদম নিচে, সেই আমরা কলোনির থেকে আসলাম, ওখান থেকে অনেকটাই হেঁটে এসে জলটা নিতে আসলাম। খেতে তো হবে, স্নান খাওয়া দাওয়ার জল মনে করেন এদিক ওদিক যার বাড়িতে কুয়া আছে তার বাড়ি থেকে বলে টলে নিয়ে আসছি, কিন্তু খাবার জলটা তো খেতে হবে। কত পরিমাণে জল কিনে খাবো আমরা তো গরিব, আমরা লোকের বাড়ি কাজ করে জল কিনে খাওয়া আমাদের মতন সামর্থ্য নেই। এই বিষয়ে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র বলেন, ভেরি হাই, সেই জন্য আমরা একটা সিঙ্গেল মেশিন দিয়ে চালাতে হচ্ছে, নাহলে সব মেশিনগুলো চালালে সেটা এই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং 50% অব দি ওয়াটার আমরা প্রকিউর করতে পারছি। এটা হচ্ছে এতগুলো সিকিমে NHPC তারা জলবিদ্যুৎ কেন্দ্র করেছে, তাদের পয়েন্টগুলো ওভার ফ্লাডেড হয়ে যাচ্ছে। চুংথামে তাদের প্রজেক্টটা প্রায় তিস্তা নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। তো সেটা যখন নিচে আসছে, এই সমস্ত আর্টিকেলগুলোকে তারা জলের সাথে মিশে আসছে, সুতরাং টার্বিনের পরিমাণটা অনেক হাই। এই হাই হওয়াতে আমাদের জলের আমাদের পন্ডের কাজটা হচ্ছে। পন্ডের কাজটা হলে ওখানে 3 দিন 4 দিন জল যদি আমরা রাখতে পারতাম, তাহলে সেটা থিতিয়ে যেত, পলি মাটি উপর থেকে জলটা আমরা নিতে পারতাম। সেটা আমাদের মুশকিল হচ্ছে। আমরা আমাদের ট্যাঙ্কগুলোকে কাজে লাগাবো, 25টা ট্যাঙ্ক আমাদের PVC আছে, সেই ট্যাঙ্ক আমরা কাজে লাগাচ্ছি, এবং আমরা আরও জলের ট্যাঙ্ক আরও 10টা আমরা কিনবো। 35টা ট্যাঙ্ক আমাদের আছে, আমরা PHE থেকে 3টে ট্যাঙ্ক নিচ্ছি, এবং আমরা প্রতিদিন কয়েক লক্ষ করে পাউচ জলে নিয়ে, সেটা আমি PHE সাথে কালকে কলকাতায় কথা বলবো, আধিকারিকদের সাথে, প্রিন্সিপাল সেক্রেটারির সাথে, সেটা আমরা মানুষের কাছে ডিস্ট্রিবিউট করব। এবং আমরা আমাদের এই PVC ট্যাঙ্কগুলো আমরা ছোট গাড়িতে, হার গাড়ি, অত ভেহিকলস আমাদের নেই, নিয়েও ওয়ার্ডগুলোতে পাঠাবো। 35টা আমাদের ট্যাঙ্ক আছে, সেগুলো আমাদের পুরো সার্ভিসটা চলবে। এবং
আমরা পেয়েছি থেকে 3টে ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কটাও চেয়েছি এবং আমরা ফাইল মুভ করছি যাতে খুব দ্রুত আরও 10টা আমরা জলের ট্যাঙ্ক 3000 লিটারে আমরা কিনে সেটা আমরা কর্পোরেশনে বিভিন্ন ওয়ার্ডে দেব। এই কাজটা আমাদের করতেই হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত মানুষের কাছে। দেখুন, এই প্রাকৃতিক যে দুর্যোগ এবং সিকিমের তিস্তার যে গতিপথ, আমাদের এখানে চমকডাঙ্গি লালটাং যেখানে মানুষদের পুনর্বাসন করলাম, পুরো গ্রামটা গতকাল উড়ে চলে গেল। 131 জন লোককে আমরা এই আগে যদি শিফট না করতে পারতাম, সেই লোকগুলোর কি অবস্থা হতো এবার, এটা আমি কল্পনা করতে পারছি না। শিউরে উঠছি, প্রায় 450-500 লোক। টাইমলি থ্যাংকস গড এবং থ্যাংকস টু অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই কাজটা আমরা ওদেরকে করে দিতে পেরেছি। আমরা এই পিরিয়ডের মধ্যে আমরা এই কাজটা করছি। আমরা আজকে মাইকিং করে সব জায়গায় জানিয়ে দিয়েছি। আমরা পেপারে CCN-এ আমরা অ্যাডও দিয়ে দিচ্ছি যে এই প্রাকৃতিক দুর্যোগ এবং তিস্তা ছাড়া আমাদের অন্য কোনো নদী নেই, যেই নদী থেকে জল নিয়ে আমরা পরিষেবার কাজটা করতে হবে। কারণ মহানন্দার যে জল, সেই জলটা মানুষ পান করতে পারে না, সুতরাং সেটা অসুবিধা আছে। তিস্তার জলটাকেই আমাদের নির্ভর করতে হবে এবং আমরা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টগুলো আরও মজবুত করছি যাতে এই বর্ষার সময় আমাদের মানুষের এই জলকষ্টটা আমরা যতটা সম্ভব কম করার চেষ্টা করছি। অন্যদিকে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, প্রাকৃতিক দুর্যোগ গতকাল এবং গত পরশু থেকে শুরু হয়েছে এবং ভয়ঙ্করভাবে পাহাড়ি নদী, তার স্রোতস্বতা, সমস্ত গাছ, মাটি, পাহাড়, যেগুলো ব্রিজ ছিল, একটা বড় হাইড্রাল প্রজেক্ট, সেগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ভেসে স্বাভাবিক নিয়মেই নদী আমাদের এখানে ঘোলা জল নিয়ে, বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে সেগুলো আসছে। স্বাভাবিকভাবে হঠাৎ করেই এই দুর্যোগগুলো আসে এবং তার মোকাবিলায় পুর নিগমের পক্ষ থেকে আমরা সব রকমের ব্যবস্থা গ্রহণ করা ছিল এবং আমরা সেটার ব্যবস্থাও নিয়েছি। আমাদের যে গাড়িগুলো রয়েছে, ট্যাঙ্কগুলো রয়েছে, ডিপ টিউবওয়েলগুলো রয়েছে, সেখান থেকে জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি, সেগুলো আমরা পৌঁছেও দিচ্ছি। আমাদের, আপনারা জানেন যে 511 কোটি টাকার যে জল প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুর নিগমকে দিয়েছেন, তার প্রথম পর্যায়ের কাজ প্রায় 60-70% এগিয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজের মধ্যে পন্ড এবং OHR-গুলো, সেগুলো তৈরির কাজ প্রক্রিয়া চলছে। এটার এই সমস্যার জন্যই এত বছর ধরে শিলিগুড়ির মানুষের যে পানীয় জলের সমস্যা, সেটাকে আজকে আমাদের এই তীব্রতার মধ্যে আমাদের পুর নিগমকে পড়তে হয়েছে। তবে আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা এই জল যন্ত্রণা থেকে আমাদের শিলিগুড়ির নাগরিকদেরকে মুক্তি দিতে পারব। 35টা ট্যাঙ্কার আপাতত কাজ করছে এবং আরও 5টা 5000 লিটারের ট্যাঙ্কার সেগুলো প্লাই করেছে অলরেডি এবং যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো যে ওয়ার্ডে আছে সেগুলো গাড়িতে করে যখনই জল সেখানে শেষ হচ্ছে আবার জল ভরে সেগুলোকে আমরা পুরো সেই ওয়ার্ডের মধ্যেই ডিস্ট্রিবিউট করছি। বিষয় নয়, আমাদের যে পন্ড আছে সেই পন্ডে জলটা যখন স্টোরেজ হচ্ছে তার মধ্যে যদি অন্য পার্টিকেলস থাকে, অন্য সমস্ত জিনিস এসে জমা হয়, সেই জল পরিশোধিত করে মানুষের কাছে পানীয় জল পাঠানো, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেটা আমাদের উৎপাদন হচ্ছে। আমাদের যে রিকোয়ারমেন্ট প্রায় 100 ml মতো, সেই রিকোয়ারমেন্টের জায়গায় আমরা পৌঁছতে পারছি না। আমাদের এখন 40-45 ml আমাদের উৎপাদন হচ্ছে। এই যে শর্টেজটা, এটা আমরা ট্যাঙ্কের মাধ্যমে দিচ্ছি। জল আমাদের বন্ধ হয়নি। জল পরিশোধন করা এবং সেগুলোকে ডিস্ট্রিবিউশন করা, এটা আমাদের চালু আছে। যেটা আমাদের যে কম পরিমাণে জল উৎপাদন হচ্ছে সেটা আমরা ট্যাঙ্কের মাধ্যমে ডিপ টিউবওয়েল থেকে পিউরিফাইড ওয়াটার, সেটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। জন্যই তো আজকে এই পরিস্থিতি। 40 বছর তারা রাজ্যের সরকার, তাদের MLA, তাদের MP, তাদের পুর নিগম সব কিছু থাকার পরেও 94 সালে এই
ছোট্ট একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হয়েছিল, 99 সালে সেটা শুরু হয়েছিল, কিন্তু আজ অবধি 2022 সাল অবধি এটা নিয়ে বামেরা কোনোদিন চিন্তা করেনি। আমরা যখন অপোজিশনে ছিলাম আমরা বহুবার বলেছি, বহু আন্দোলন করেছি, কিন্তু সেই জায়গায় মাত্রায় নিয়ে যেতে পারেনি। আমাদের পুর নিগম আসার পর 2022-এর পর জল প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে দেন এবং তার জন্যই আজকে সেই প্রকল্পের কাজ হচ্ছে। 2026-2027-এর মাঝামাঝি এই প্রকল্প শেষ হবে এবং মানুষের জলকষ্ট আমরা দূর করতে পারব। বৃষ্টি হলেই খোদ এসআই অফিসের সামনে রাস্তা জলমগ্ন হয়ে যায়। জল নিকাশের ব্যবস্থা না থাকায় জমা জল থেকেই বেরোয় দুর্গন্ধ। বৃষ্টির জল দীর্ঘদিন রাস্তায় জমে থাকা এসআই অফিসের কর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষদের ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এমনই সমস্যা চিত্র দেখা গেল ইটাহার স্কুল পাড়ায় অবস্থিত ইটাহার চক্রের এসআই অফিসের সামনে। এসআই অফিসের সামনে রাস্তায় বৃষ্টি হলেই বিস্তর জল জমে থাকে। অফিসের দেওয়ালে ঘেঁষে রয়েছে বিডিও অফিস, ঢুলছড়া দূরত্বেই রয়েছে পঞ্চায়েত অফিস ও বিএলআরও এবং প্রাণী সম্পদ বিকাশ দফতর। পাশাপাশি এই রাস্তায় রয়েছে জনবসতি, ফলে এই রাস্তা দিয়েই নিত্যদিন এসআই অফিসের কর্মী সহ বিভিন্ন সরকারি দফতরের বহু মানুষ যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দাদেরও এই রাস্তাই ভরসা, কিন্তু এখানে নেই কোনো নিকাশি নালা, ফলে বৃষ্টির জমা জল দীর্ঘদিন জমে থাকে রাস্তার উপরে, বেরোয় দুর্গন্ধ, যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দা থেকে এসআই অফিসের কর্মীরা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। বেশি বৃষ্টি হলেই রাস্তার জল এসআই অফিস ও গোডাউনে ঢুকে সরকারি বই নষ্ট হয়ে যাচ্ছে। অফিসের কর্মী থেকে শুরু করে খোদ ইটাহার চক্রের এসআইকেও জমা জল পার হয়ে অফিসে আসতে হয় বলেও অভিযোগ। স্যার, আপনার এসআই অফিসের সামনে বৃষ্টি হলেই জল জমে থাকে, দীর্ঘদিনের সমস্যা। সাধারণ মানুষরা যাতায়াত করেন, স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে, একটা দুর্গন্ধ, জল জমে থাকে, মানে একটা মানে অস্বস্তিকর পরিবেশ একটা শিক্ষা দপ্তরের সামনে। কি বলবেন? দেখুন, এই জায়গাটা আমি মোটামুটি 3 বছর থেকে 3.5 বছর জয়েন করেছি অফিসে, এবং প্রতি বছরই বর্ষার সময় এই সমস্যাটা আমি ফিল করি বা দেখি। এটা ভীষণ একটা সমস্যার কারণ শুধু আমার অফিসের সামনে তো অবশ্যই আমরা সবসময় করতে বলি, কারণ এই রিসেন্টলি একটা গোডাউন হয়েছে, গোডাউনে জল ঢুকে যাচ্ছে। আমি বই রাখলেও নিচের দিকে দেখছি একটা সারি জলে, হঠাৎ করে যদি 1-1.5 ঘন্টা বৃষ্টি হয় সেখানে জল ঢুকে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমি নিজেই উদ্যোগ নিয়ে আমি বিডিও স্যারকেও একাধিকবার জানিয়েছি। এমনকি মিটিংয়ে আমি প্রধান ম্যাডামের সঙ্গে দেখা হওয়ার পর প্রধান ম্যাডামকেও বললাম যে আপনার ফান্ড থেকে কোনোভাবে একটু ব্যবস্থা করা যায়, তাহলে এটা শুধু আমার অফিস নয়, এটা এখানে ব্লকের লাগোয়া যেহেতু ব্লকের সমস্ত স্টাফরা এই পথটাই শর্টকাট পথ যেটা দিয়ে যাতায়াত করতে পারে তারা, প্লাস আমার পঞ্চায়েত অফিস এবং একটা দুটো হাই স্কুল আছে এখানে বড়, বাচ্চারা স্টুডেন্টরা যখন যায় অনেকে পড়েও যায়, আমি দেখেছি, মানে এত বাজে অবস্থা, মশার উৎপাত। সুতরাং এই প্রবলেমগুলো আমি তুলে ধরেছি ওনাদের কাছে। ওনারা আশ্বাসও দিয়েছেন যে হ্যাঁ এবার হবে, কিন্তু আমি দেখছি বহুদিন ধরে কোনোরকম কোনো সুরাহা পাচ্ছি না। আপনার নাম? কোথায় বাড়ি? এখানে কোথায় এসছেন? তো এই যে হাতের মধ্যে জুতো নিয়ে হাতের মধ্যে আসলেন কেন? কোথায় জল? হ্যাঁ, তো অনেক দিন এরকমই থাকে? তো আপনারা এই যে হাতে নিয়ে আসেন, সমস্যা হলো না? এইটাই ভরসা, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। দিদি, এখানে পঞ্চায়েত, পাশেই এসআই অফিস, তার সামনে জল জমে আছে। এসআই অফিসের কর্মীরাও জলের মধ্যে দিয়ে যাতায়াত করছেন, স্থানীয়রাও একটু সমস্যার মধ্যে পড়েছেন। তারা বলছেন যে যাতে এটা নিকাশির ব্যবস্থা বা কিছু একটা করলে জল জমাটা মিটবে। কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? এটা একেবারে আমার অফিসের সামনেও আমি সবসময় দেখতে পাই, খুব দৃষ্টিকটু লাগে। ব্যাপারটা আমার মাথায় আছে এবং আমরা এর আগে টেন্ডারও করেছিলাম সেই ব্যাপারে, কিন্তু টেন্ডারটা সাকসেসফুল হয়নি আমাদের, কারণ ওখানকার মানে জলটা যে যাবে সেই জায়গাটা, মানে ওখানে স্থানীয়দের আপত্তি আছে, তারা ট্রেন করতে মানে আপত্তি করে, সেই জন্যই আমাদের টেন্ডারটা সফল হয়নি। এবং এই ব্যাপারটা আমি ব্লকেও জানিয়ে রেখেছি, পঞ্চায়েত সমিতিতে অলরেডি জানানো আছে, বিষয়গুলো আমাদের মাথায় আছে। এবছর জানি না কি করবেন, হয়তো ব্লক প্রশাসন বা পঞ্চায়েত সমিতি থেকে ওনারা টেন্ডার ধরেছেন কিনা সেটা আমার জানা নেই, তবে নেক্সট টাইম যদি এবার না হয়, নেক্সট টাইম আমরা ধরে নেব, কাজটা করে নেব।
হ্যাঁ, জায়গাটা উঁচু, ওখানে একটা আউটলেট নিয়ে আমার সমস্যা আছে, ড্রেনের যে একটা আউটলেট, যে ওটা কোথায়। আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা, আপনার নাম? আমার নাম কৃষ্ণা দে। এই রাস্তাটা আপনার বাড়ির তো গেটের কাছে জল, এসআই অফিসে জল ঢুকে যাচ্ছে, বৃষ্টি হলে জল জমে যায়, কি সমস্যা হয়? একটু বৃষ্টি হলে বাড়ির ভিতরে জল ঢুকে যায়, এসআই অফিসে জল ঢুকে যায়। এখানে সমস্ত মানে বিডিও অফিস থেকে, স্কুল থেকে, বিএলআর অফিস থেকে, এই প্রাণী দপ্তর থেকে, পঞ্চায়েতের সমস্ত মানুষ এদিক দিয়ে যাতায়াত করে। কিন্তু আমরা অনেকবার বলেছি, বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। আমরা পঞ্চায়েতে অনেকে পিটিশনও দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আর এটা এত ব্যস্ততম জায়গা যে হাসপাতালে প্রচুর রোগী এদিক দিয়ে যায়, অন্য দিক দিয়ে যাওয়ার জায়গা হয় না বলে শর্টকাট এদিক দিয়ে যায়। পাশে তো স্কুলও আছে। হ্যাঁ, হাই স্কুল, প্রাইমারি স্কুল, গার্লস স্কুল, সবাই দিদিমণি থেকে মাস্টার থেকে ছাত্রছাত্রীরা প্রত্যেকে এদিক দিয়ে যায়, কিন্তু কোনো সহারা হচ্ছে না। এবং এটা এত ব্যস্ততম জায়গা, মানে সবাই দেখছে, দেখা সত্ত্বেও কোনো কাজ করছে না। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা মানে ভালোভাবে যেন জল না দাঁড়াতে পারে, রাস্তা যেন ভালো হয়, প্রচুর মানুষের উপকৃত হয়। আমাদের ঘরে জল ঢুকে যায়, আমার টিনের বাড়ি, সেটাও হচ্ছে জল ঢুকে যায়, খুব অসুবিধা হয়। কে বলা হয়েছিল, পঞ্চায়েতও জানে, প্রধান ওই দিক দিয়ে যাতায়াত করে। এখান থেকে পঞ্চায়েত অফিস কতখানি? কত হবে, চিৎকার করলে। নাম? আমার নাম প্রসেনজিৎ পাঠক। কোথায় বাড়ি আপনার? এখানেই বাড়ি। কোথায় এটা? এই যে বাড়ি আমার। কোথায় বাড়ি এটা? এইখানেই বাড়ি আমার। জায়গাটা কোথায়? এটা ইটার বিডিও অফিস, স্কুল পাড়ার। কি সমস্যা? বাড়ি থেকে বেরালেন? বাড়ি থেকে বাড়ালে হাতে জুতা নিয়ে বাড়াতে হচ্ছে, জামা প্যান্ট নিয়েও বাড়াতে হচ্ছে। একটু বৃষ্টি করলে জলের জল, তো মাঝে মধ্যে পড়েও যায় লোক, অনেকেই পড়ে যায়। এটাই তো মেন রাস্তা। তার মধ্যে এই যে আছে পাশে আছে এসআই অফিস, এসআই অফিসে একটু বৃষ্টি হলে জল ঢুকে যায়, বই খাতা সব ভিজে যায়। এখানে যতগুলো অফিসার আছে, সামনে বলে বিডিও, সামনে বিডিও অফিস, সামনে পঞ্চায়েত, হাই স্কুল, প্রাইমারি স্কুল, যতগুলো লোক আছে সব এটা দিয়ে যাওয়া আসা করে। মেন রাস্তা হলে এটাই। আপনাদেরকে বাড়িতেও ঢুকে যায়? আমার বাড়িতে ঢুকে, আরো লোকের বাড়িতে ঢুকে। প্রশাসনকে জানিয়েছে? সবাই জানে, কিন্তু কোনো লাভ নাই। যারাই আসে সবাই খালি বলে এবার হবে না, পরের বছর হবে, এবার হবে না, পরের বছর হবে, এবার হবে না, পরের বছর হচ্ছে এই কাজ। তো কি দাবি আপনাদের? এটা যদি রাস্তাটা ভালো মতো কাজ হয় তাহলে বেশি ভালো হয়। জল যেন এখানে না থাকে, যদি জল থাকে, লোকজন স্কুলে বাচ্চারা যাওয়া আসা করছে, তারা তো যেতে পারছে না, তাই টাইমটাও তাদের নষ্ট হচ্ছে। স্কুলের যারা আছে তারাও তো এটাতে যাওয়া আসা করে, তারাও তো যেতে পারছে না। এখানে আর সবাইকে বলে, দাদা কি বলবো, সবাইকে বলা কমপ্লিট। এখানে যদি একটা ভালো মতো একটা যদি ড্রেন করে দেয়, মাঠে জল পাস করা যাবে না। রাস্তাটা যদি উঁচা করে দিত, ওই সাইডটা ডাউন করে যদি করতো, তাহলে তো এটা সমস্যা মিটিয়ে যেত, কিন্তু হচ্ছে না। দক্ষিণ দিনাজপুর জেলা বংশিয়ারি ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের নূরপুর এলাকায় 15 ফিন্যান্স থেকে 12 লক্ষ টাকা বরাদ্দে শিশু উদ্যানের ফিতা কেটে শিলান্যাস করলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ বাওয়াল, বংশিয়ারি ব্লকের বিডিও সুব্রত বল। এছাড়াও উপস্থিত ছিলেন বংশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা পারভিন এবং উপপ্রধান আতাউর রহমান। এছাড়াও বিশিষ্ট সমাজসেবী সহ অনেকেই উপস্থিত ছিলেন এদিন। এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিরাও। শিশুদের জন্য একটি নিরাপদ, আনন্দদায়ক ও শিক্ষণীয় পরিসর তৈরির লক্ষ্যে এই উদ্যানটি স্থাপন করা হচ্ছে। এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের এই প্রকল্প নিঃসন্দেহে এলাকার শিশুদের জন্য এক মূল্যবান উপহার এবং উন্নয়নের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। কোথায় কি উদ্দেশ্য? আজকে 3 নম্বর এলাহাবাদের ফিট ফিনান্সের কিছু টাকা ছিল, তো এই প্রকল্পগুলোর জন্য পঞ্চায়েত স্বাধীন কিভাবে ধরবে। তো অন্যান্য পঞ্চায়েত হয়তো কেউ মার্কেট ধরেছে, কেউ অন্য কোনো স্কিম ধরেছে। এলাহাবাদ গ্রামীণ শিশু এবং মহিলাদের কথা চিন্তা ভাবনা করে একটা পার্কের কথা ওরা ভাবছে, তারই আজকে শিলান্যাস হলো। যে আমরা শুনতে পার্ক শহরেই দেখি, গ্রামেও যেটা পার্ক হতে পারে বা গ্রামের মানুষের বিনোদনের জন্য এই পার্ক যেন চালু হয়, সেই ব্যাপারে আজকে আমরা সবাই একত্রিত হয়ে এই পার্কটা শিলান্যাস করলাম। এখানে আমার প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও সাহেব, আরো যারা আমাদের জনপ্রতিনিধি আছে এবং আরো সাধারণ মানুষ। আজকে এলাহাবাদ জিপির জামার মৌজায় রাজ্যের ৫ম অর্থ কমিশনের ফান্ড থেকে এলাহাবাদ জিপি এই এলাকার ছোট ছেলেমেয়েদের জন্য একটা চিলড্রেন পার্ক করার জন্য একটা স্কিম ধরেছে। সেই স্কিমের শিলান্যাসের জন্য আমরা বংশিয়ারি ব্লক থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব এসছেন, জেলা পরিষদের মাননীয় সদস্য সাহেব এসছেন এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম আছেন এবং এলাকার অন্যান্য মেম্বার এবং বিশিষ্ট সমাজসেবী, এলাকার অন্যান্য লোক। আমরা এই শুভ
শিলান্যাসে উপস্থিত হয়েছে এবং পরবর্তীতে খুব তাড়াতাড়ি যাতে এই পার্কটা শিশুদের জন্য আজকে আমাদের 3 নম্বর এলাহাবাদ অঞ্চলে জামার মৌজা নিয়োগপুরে একটা শিশু উদ্যানের জন্য আমরা আয়োজন করেছি, সেটা হচ্ছে শিলান্যাস। জিতেনবাবু কোথায়? আমাদের ফিনান্স থেকে করা হচ্ছে, এটা প্রায় 12 লাখ টাকার একটা প্রজেক্ট। কতটা এই এলাকায় পার্ক এলাকায় আমাদের এলাহাবাদ অঞ্চলের মধ্যে আবাসিক অনাবাসিক অনেক স্কুলই আছে, যে স্কুলের বাচ্চাগুলোকে বিনোদনের জন্য আমাদের পৌরসভার যে পার্ক আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেটা অনেকটা রিস্কের আমরা মনে করছি। ওই পার্কটি হচ্ছে মেন রোডের পাশে, যেহেতু ছোট ছোট বাচ্চা, সেই বাচ্চাগুলোকে সামলাতে অনেকটা প্রবলেম হচ্ছে, তাই আমরা এই পার্কটি উদ্বোধন করে এবং সেই বাচ্চাগুলোর কথা ভেবেই এই পার্কটিকে বানানোর চেষ্টা করছি। পানীয় জলের সমস্যা নিয়ে জেরবার শিলিগুড়িবাসী। গত কয়েকদিন ধরেই পানীয় জল আসছে না, যা নিয়ে মঙ্গলবার শিলিগুড়ি পৌর নিগমের সামনে বিক্ষোভে সামিল হলো সিপিএম ও বিজেপি। এদিন পৌর নিগমে বিজেপি কাউন্সিলররা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সেখানে সিপিএম কাউন্সিলররাও পৌঁছান। দুই দলের তরফে একযোগে পুর বোর্ডের বিরুদ্ধে আন্দোলনে নামা হয়। গেটের বাইরেই জলের বালতি বোতল নিয়ে স্লোগান দিতে থাকেন দুই দলের নেতাকর্মীরা। পরে নেতৃত্বরা পৌর নিগমের ভেতরে যাওয়ার চেষ্টা করলেও তাদের আটকে দেয় পুলিশ। গেটের বাইরে আটকে দেওয়া হয় নেতা কর্মীদের। একটু বৃষ্টিতেই জল জমছে রেলের আন্ডারপাসে। একবার জল জমা হলে তা শুকোতেও সময় লাগে অনেকটা, যার ফলে জল পেরিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের দৌলতপুর এলাকার 25 নম্বর রেলগেটে। আন্ডারপাসের চারপাশের রাস্তা এবং অঞ্চলের জল নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে জল জমছে রেলের আন্ডারপাসে। যদিও রেলের তরফে জানানো হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে তারা। প্রতি বছর বৃষ্টি হলেই পরে এই আন্ডারপাসে জল জমে যায়, যার ফলে যাতায়াত করতে সমস্যা হয় সাধারণ মানুষ সহ টোটো এবং অটো চালকদের। টোটোর ইঞ্জিন জলের মধ্যে ডুবে যাওয়ার জন্য মাঝে মধ্যে টোটো নষ্টও হয়ে যায়। এছাড়া এই রেলের আন্ডারপাস দিয়ে 5টি গ্রামের স্কুল ছাত্রছাত্রীরা প্রচুর লোকজন যাতায়াত করে। অল্প বৃষ্টিতে জল জমার জন্য প্রতি বছর বর্ষাকালে রেলের পক্ষ থেকে জল নিকাশের ব্যবস্থা করলেও অন্যান্য সময় বৃষ্টি হলে পরে গ্রামের লোকজন নিজেদের উদ্যোগে টাকা খরচ করে জল বের করে সাহায্য করে মেশিনের মাধ্যমে। আগামী 1 বছরের মধ্যেই সমস্যা দূর হবে বলেই কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার জানিয়েছেন। শুধু বুনিয়াদপুর নয়, জেলার সব আন্ডারপাসের সমস্যা স্থায়ী সমাধান করা হবে বলেও জানান তিনি। কি সমস্যা তোমাদের? এটা আমাদের দৌলতপুর এরিয়ার মধ্যে পড়ে, 25 নম্বর গেট। এখানে সমস্যা হচ্ছে যে বর্ষার সময় সামান্য একটু জল হলে এখানে জল জমে যায়, এবং এই জল জমে যাওয়ার ফলে আমাদের এই রেল লাইনের উপরে বেশ কয়েকটা গ্রাম আছে, প্রায় 4-5টা গ্রাম আছে, ওদের যাতায়াতের খুব সমস্যা হয়। ওরা পায়ে হেঁটে যেতে পারে না, এবং অটো টোটো এইসবের যন্ত্র মানে যানবাহনও যাতে ঠিকমতো যেতে পারে না। যে যানবাহনগুলো গেলে আর কি ওই টোটোর মোটর ডুবে যায় এবং পুড়ে যায় আর কি মোটর। তো এদিক দিয়ে কি ছাত্রছাত্রীরাও যাতায়াত করে? হ্যাঁ, স্কুল ছাত্রছাত্রী যাওয়া করে। আমাদের রেল লাইনের উপরে 4-5টা গ্রাম আছে, ওই সমস্ত গ্রামের ছাত্রছাত্রী আমাদের বাধাঘাটা হাই স্কুলে পড়াশোনা করে, দৌলতপুর হাই স্কুলে পড়াশোনা করে, শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। এরা সব ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধা হয়। তো এই যে জল দিয়েছিলেন বিষয়টা জানানো তো সব জায়গায় আছে, লোকাল কর্তৃপক্ষ যারা আছে বুনিয়াদপুর রেল স্টেশন, সেখানে জানানো হয়। তো ওরা ব্যবস্থাকরণ মানে আপনার শুধু বর্ষা টাইমটাতে করে। বর্ষার সময় যে 3-4 মাস যে বর্ষার বৃষ্টি হয় তখনই ওরা ওই সেচের ব্যবস্থা করে দেয়। বাদ বাকি আনসিজনে বা অন্য কোনো সময় যদি বৃষ্টি হয় হঠাৎ করে, তখন কিন্তু ওরা কোনো ব্যবস্থাকরণ করে না। তখন আমাদেরকেই এখানে কিছু লোকজন টাকা পয়সা দিয়ে তখন জলের সেচের ব্যবস্থা করে, নিজের পার্সোনাল টাকা খরচ করে। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এখানে সারা বছর যে কোনো টাইমে যদি জল যেন, যদি বৃষ্টি হয়, জল যেন না জমে এবং জল ব্যবস্থা নিকাশি ব্যবস্থা যেন ভালোভাবে হয়। এবং আমাদের ওইখানে একটা সাম্প করা আছে, যেখানে জলের ট্যাঙ্ক করা আছে। জলের ট্যাঙ্কের উপর একটা বড় একটা ঘর হওয়ার কথা ছিল, যেখানে আপনার সারা বছরই একটা মেশিন বসানো থাকবে জল সেচ করার জন্য। সেই মেশিনটা এবং ঘরটা আজ অব্দি রেল ডিপার্টমেন্ট থেকে আমাদের এখনো দেওয়া হয়নি, যার জন্য কি এই জলটা জমছে। হ্যাঁ, ওই জন্যই জলটা জমে থাকতে বেশি। যদিও আপনার ওই ট্যাঙ্ক জলের ট্যাঙ্কের উপরে যদি
ঘর হতো সবসময়, যদি সারা বছর মেশিন থাকতো বা কোনো একটা লোককে রাখা হতো সবসময়, তাহলে এই সমস্যাটা আর কি সাধারণ লোককে আর সম্মুখীন হতে হতো না। আপনার নাম? আমার নাম আব্दुल समाद। बालूघाट का जिधर अंडर पास है उधर पानी होने से जो पानी उधर रुक जाता है, कोई सोल्यूशन? पानी के लिए इस बार बहुत सारे काम सैंक्शन किए गए हैं, जिनको कि होते होते शायद ये बरसात में वो पूरा ना हो पाए। अगले बरसात से वो सारी चीज़ें को दूर कर लिया जाएगा। पानी को हटाने के लिए जो जितने भी LHS बने हुए थे उनके ऊपर सेट नहीं था या बीच में संप का व्यवस्था नहीं था, वो सारे का काम इस बार सैंक्शन कराया गया है। वो मैक्सिमम जगह पे उसको कर लिया जाएगा। तो जल जमाव की समस्या जो होती है इस बार जैसे पहले हम लोग कर रहे थे उसी तरह करेंगे। अगले साल से इसमें बहुत ज़्यादा शिकायत का मौका नहीं मिलेगा। শিলিগুড়িতে জল সংকট, ফুলবাড়ি জল উত্তোলন কেন্দ্র পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। গত দুদিন ধরে শিলিগুড়িতে তীব্র জল সংকট দেখা দিয়েছে। শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফুলবাড়ি জল উত্তোলন কেন্দ্র, মহানন্দা ব্যারেজ ও বিকল্প ইনটেক ওয়েল পরিদর্শনে গেলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, MMIC দুলাল দত্ত সহ একাধিক আধিকারিক। সিকিমে লাগাতার ভারী বৃষ্টির কারণে তিস্তা নদী হয়ে প্রচুর পলি এসে জমা হচ্ছে ফুলবাড়ির ইনটেক পয়েন্টে, যার ফলে জল উত্তোলনের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হয়েছে। যে পরিমাণ জল আসছে সেটিও অত্যন্ত ঘোলা জল পরিশোধনের প্রক্রিয়ায় সমস্যা তৈরি হওয়ায় শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত হচ্ছে। এদিন পরিদর্শন শেষে মেয়র গৌতম দেব জানান, ফুলবাড়ি জল উত্তোলন কেন্দ্র সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছি। সিকিমের প্রাকৃতিক দুর্যোগের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিস্তা থেকে প্রচুর পলিমাটি ভেসে আসছে, যা ইনটেক পয়েন্টে জমে যাচ্ছে। জল পরিশোধন কঠিন হয়ে পড়েছে। আমাদের 33টি ট্যাঙ্ক কাজ করছে। পাশাপাশি PHE দপ্তর থেকে অতিরিক্ত 25টি ট্যাঙ্ক জল সরবরাহে নামানো হবে। শহরের জল সংকট মেটাতে আগামীকাল থেকে 1.5 লক্ষ জলের পাউচ বিতরণ করা হবে। এছাড়াও নতুন পন্ড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বিক্ষোভ বাম আর বিজেপি তো রামবাম একসাথে আছে, ওরা বিক্ষোভে আছে, আমরা মানুষের পাশে আছি। সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ফল হচ্ছে এই জলের সমস্যা। আমরা তো প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আর এখানে অসংখ্য ছোট বড় ড্যাম এবং হাইড্রো প্রজেক্ট হওয়াতে ওখানে তিস্তার গতিকে বারে বারে বাধাপ্রাপ্ত হওয়াতে তিস্তা আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে বর্ষার সময়। সেই জন্য এখানে আপনারা দেখান যে কতটা টার্বিডিটি আছে, যেটা 2000-2500 অবধি ম্যানেজেবল, সেটা 10,000 আসছে, এখন 7,000 আছে। এই পলি মাটি কাদা সব তিস্তার থেকে ভেসে আসছে, সেগুলোকে ক্লিয়ার করতে গিয়ে আমাদের 55 MLDর মধ্যে 22-23 MLD জল আমরা পাচ্ছি। আমরা 33টা ট্যাঙ্ক আমাদের কাজ করছে। আরও আমরা PHE থেকে এবং আমাদের PVC ট্যাঙ্ক আরও 25টা আমরা নামাচ্ছি। কাল পরশু থেকে 1.5 লক্ষ পাউচ জল আর 35, 25 + 3 এই ট্যাঙ্ক দিয়ে আমরা জলটা দেব। আর আরেকটা আমরা নতুন পন্ড বানাচ্ছি, যে পন্ডটা আমাদের এই ওয়াটার সাপ্লাই স্কিমের সেকেন্ড ফেজে ধরা আছে। সেই কাজটা শুরু হবে, আরও 3 মাস লাগবে। সুতরাং পুজোর আগে পরে সেই পন্ডটা রেডি হয়ে গেলে সেখান থেকেও আমরা আরও অতিরিক্ত জল পেতে পারবো। আমরা মাত্র 3 বছর পাওয়ারে এসে আমরা প্রায় 511 কোটি এবং 300 কোটি পাইপলাইন লেক, যা সার্ভে শেষ হয়েছে, প্রায় 800 কোটি টাকার প্রজেক্ট নিয়েছি। তার মধ্যে 511 কোটি টাকা দুটো ফেজের কাজ ফুল সুইংয়ে চলছে। তারপরে কাল কেউ বিক্ষোভ করলে করতে। আত্রাই নদীর জলস্তর বেড়েছে, তারই মধ্যে বালুরঘাট সহ জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতেই ভাঙন দেখা দিয়েছে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি এলাকায় আত্রাই নদী পারে। একটু একটু করে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ডাঙ্গি ফরেস্টের বহু সরকারি গাছ। প্রতি বছর ভাঙছে ডাঙ্গি ফরেস্ট। নদী ভাঙন বাড়লেও নদীর পার বাঁধার জন্য কোনো হেলদোল নেই প্রশাসনের বলেই অভিযোগ স্থানীয়দের। দ্রুত নদী পার স্থায়ীভাবে না বাঁধলে নদী গর্ভে চলিয়ে যাবে বাড়িঘর। প্রশাসনের তরফে থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও নদী পার বাঁধা এখনো হয়নি, যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যেও।
দ্রুত সেই এলাকায় নদীর পার বাঁধাইয়ের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা। তা না হলে আগামী দিনে আরও বড়সড় ভাঙন দেখা যাবে ডাঙ্গি এলাকায়। জানা গিয়েছে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে ডাঙ্গি ফরেস্ট। প্রায় 11 একর জমির উপর বেশ কয়েক বছর আগে লাগানো হয়েছিল কয়েক লক্ষ গাছ। একটা সময় জেলা প্রশাসন ওই ফরেস্টিক ইকো ট্যুরিজম পার্ক করার উদ্যোগ নিয়েছিল প্রশাসন, পরে বন্ধ হয়ে যায় তা। বর্তমানে বিস্তীর্ণ জমিতে এখন শুধুই গাছই রয়েছে, একেবারে যাত্রী নদীর পাড়েই রয়েছে ফরেস্টটি। কয়েক বছর আগে পর্যন্ত যে পরিমাণ গাছ ওই জায়গায় ছিল সেগুলি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এবারেই প্রায় 10 ফুট নদী পার একেবারে ভেঙে গেছে, জলে মিশে গেছে বেশ কয়েকটি গাছ। আরও বেশ কিছু এলাকায় নদী পাড়ে ফাটল দেখা দিয়েছে। এদিকে নদীর ওপারে ফতেপুর, সেখানে নদী পার বোল্ডার পাথর বাঁধাই করা হয়েছে, যার ফলে ওপারে নদী পার আর ভাঙে না। স্থানীয়দের অভিযোগ, বছর বছর ওই ফরেস্টের গাছ ও জমি নদীগর্ভে তলিয়ে গেলেও জেলা প্রশাসন বা সেচ দফতর এ নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। আপনাদের এই ডাঙ্গি এলাকায় আবার নদী ভাঙন দেখা দিয়েছে, কতটা সমস্যায় রয়েছেন আপনারা? আমাদের অনেক সমস্যা, মানে যেরকম মানে আমরা যে পুকুর মানে এখানে মাছ টাছ মারি জেলেগুলো সেগুলোরও মানে অসুবিধা। তারপর আমরা অঞ্চলে বলছিলাম আমাদেরকে এটা হচ্ছে বান্দার মানে ব্যবস্থা করে দেন। ওই অঞ্চল থেকে বললে আমাদের এখানকার যে মেম্বার আছে তারা কী করে বলে টলে ওই বস্তা দিয়ে বেঁধে দিয়ে চলে যায়। তারপর আমরা যে মানে যে জেলেগুলো আছি যে মাছ টাছ মারবো সেটাও প্রবলেম হয়ে যায়। কতদিন ধরে এই ভাঙন শুরু হয়েছে? মানে মোটামুটি বছর 10। কতখানি ভেঙে গেছে মোটামুটি? মোটামুটি 1-1.5 ফিট। হ্যাঁ, 1-1.5-এর উপরেই হবে। আবার এই বৃষ্টি শুরু হয়েছে, আবার নতুন আবার ভেঙতে শুরু করে দিয়েছে। কতটা আতঙ্কে আছেন আপনারা? আতঙ্ক মানে অনেকটাই, যেরকম মানে এই যে ভেঙে যাচ্ছে, বন্যা হয়ে গেলে আমাদের বাড়িতে জল চলে যায়, বাচ্চা কাচ্চাদের অসুবিধা হয়, অনেক অসুবিধা। গোটা ফরেস্টটাও তো ভেঙে? হ্যাঁ, গোটা ফরেস্টটাই ভেঙে গেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি এটা হচ্ছে মানে ঠিক যান হয়, বন্দোবস্ত ভালো যান হয় আমাদের এখানে, যে মানে বাচ্চা কাচ্চাদের অসুবিধা। এমনি প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে? না, আমরা বলছি, কিন্তু তারপরে বলে ঠিক আছে দেখছি করব, এই তো এইটুকুই চলছে। আবার কি দাবি জানাবেন আপনারা? হ্যাঁ, আমরা আবার যে দাবি জানাবো, এটা যেন আমাদের ঠিক হয়। আপনার নাম কি? আমার নাম প্রকাশ মণ্ডল। দাদা, আপনাদের এই যে ডাঙ্গি এলাকায় নদীপার সেটা আবার ভাঙন দেখা দিয়েছে, গতকালের বৃষ্টিতে জল বেড়ে যাওয়ার ফলে দেখছি অনেকটা এলাকা ভেঙে গেছে, কতটা আতঙ্কে আছেন কি বলবেন? দেখেন দাদা, একটা জিনিস কি বলেন তো, নদী ভাঙনটা আমাদের একটা এই যে মানে ডাঙ্গিবাসীর জন্য চরম সমস্যা। তো এই সমস্যার জন্য মানে একটা যদি মানে বাদ দেওয়া যায় কিংবা পাথরের যদি কোনো দিয়ে আটকানো যায় তাহলে আমরা চরম উপকৃত হতাম। এখানে 250-300 ফ্যামিলি আছে, তো 300টা ফ্যামিলি ধরেন এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে সবগুলো বাড়ি নদীর তলে তলিয়ে যাবে। তার জন্য প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যদি দেখে একটু আমাদের এই বাঁধটা মানে এই যে বাঁধানোর একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা খুব উপকৃত হতাম। এছাড়াও তো এখানে যে একটা গাছের রয়েছে, সেই ফরেস্টটা পুরোটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ফরেস্ট তো চলে যাচ্ছে, ফরেস্ট তো প্রতি বছর মনে করেন যে নদীর গর্ভে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা তো ভাঙনটা রোধ করতে গেলে খুব ভালো হয়, কিন্তু সেটা তো হচ্ছে না। গতকাল থেকে বৃষ্টিতে আরো অনেকটা ভেঙে গেছে, আপনি তো দেখতেই পাচ্ছেন এই সাইডটা পুরোটা গেছে, এবং এখান থেকে কিছুটা 200 মিটার দূরেই গ্রামবাসীর বসবাস। তো আগামী 2-1 বছর 3 বছরের মধ্যে মোটামুটি ধরেন যে বাড়িঘর ভাঙা শুরু হয়ে যাবে। যা প্রশাসনকে জানিয়েছেন আপনারা, কি বলছে? প্রশাসন জানিয়েছিলাম, আমরা হচ্ছে প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু প্রশাসন বলছে যে এটা স্যাংশন হয়ে গেছে। তো রাজ্য কেন্দ্রের কি একটা ব্যাপারের জন্য নাকি আটকে আছে। ঠিক আছে, এখান থেকে 1.5 কিলোমিটার বর্ডার থেকে একটা বাঁধ স্যাংশন হয়েছিল, টাকাটা কিন্তু কোথায় আটকেছে আমরা জানি না। আপনারা কি চাইছেন এখন? আমরা অবশ্যই চাইছি যে প্রশাসন আমার দিক থেকে দেখে নদী বাঁধটা বেঁধে দেওয়ার একটা ব্যবস্থা করুক, এটাই আমাদের আবদার, আদার কিছু না। 250-300 ফ্যামিলি আছে, 250-300টা ফ্যামিলি প্রশাসন বাঁচাক, এবং এই যে 1.5-2 কিলোমিটার এখান থেকে খিদুরপুর পর্যন্ত যদি নদীটা বেঁধে দেয় তাহলে আমরা খুব উপকৃত হতাম। আপনার নাম কি? আমার নাম সনাতন মণ্ডল।